ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মি যারা কিনা মায়ানমারের একটি বিরোধী গোষ্ঠী, সেই আরাকান আর্মি ভারতের মোটামুটি বড় একটি বর্ডার রয়েছে, ওই 300 কিলোমিটারের কাছাকাছি, প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। 271 কিলোমিটার দখল করে নিয়েছে আরাকান আর্মি। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আনলিমিটেড বলতে থাকে না, লিখান আলহামদুলিল্লাহ। এক অদ্ভুত খেলা ঘটে গেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না। আমি নিঃসন্দেহে মনে করি প্রকৃতিতে যখন কোনো কিছু আল্লাহ পাক ঘটান, আমরা ভাবি যে নগদে কেন ঘটে না, আসমান থেকে ঠেড়া পড়ে কেন যখন তখন নাই হয়ে যায় না। গত 15 বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডক্টর ইউনূসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে ফোন করেছেন, পাঠাতে বলেছেন, সাথে সাথে তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে ইউনূস, যে ইউনূসকে সুদখোর, তারপরে গরিবের টাকা মেরে দেওয়া, কত রকম মানে রক্তচোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। শুরুতেই শোক সংবাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংস খা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায়, তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে। আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে, তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বেশি দেখেই বুঝেই ফেলেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিও অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিও দেখে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, লাগাটা স্বাভাবিক, কিন্তু যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে, যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে, সেটা নিয়ে আমি বলছি না, যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে, শুধুমাত্র তো ওটা নয়, একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসা, মক্তব, মাজার সব কিছুকে ভেঙে, দরগা ভেঙে দেওয়া হচ্ছে, দখল করে একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে। সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন, কথা বলছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরাও কথা বলছি, আমরা কথা বলবো। কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই, যেই যোগী আদিত্যনাথ, ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ, যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না, উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে। তারাই আবার অভিযোগ করছে কি না, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি? আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল, সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি। তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মনোনীত সরকার, তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না। কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে, আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে। সেই সরকারের নামে তারা কি করছে? সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে, মাজারকে আক্রমণ করছে, উপাসনা স্থলকে আক্রমণ করছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো? এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংস খা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। আমি আবারও বলছি, ভারতবর্ষের সংখ্যালঘুরা
ভালো নেই এই বিজেপির আমলে। এই বিজেপিকে যেভাবেই হোক, যে করেই হোক, গণতান্ত্রিকভাবে মেরে কেটে গণতান্ত্রিকভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে। বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে, তবেই ভারতবর্ষ শান্তি পাবে। গত 15 বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, গত 15 বছরে বাংলাদেশের যত সমস্যা, জনগণের অধিকার সংগ্রামের লড়াই যা বলেন, সব কিছুর মূলে ছিল ভারত। ভারত আমাদের দেশের নির্বাচন ধ্বংস করেছে, ভারত আমাদের জাতীয় নেতাদেরকে হত্যা করেছে, ইসলামপন্থীদেরকে হত্যা করেছে, পিটিয়েছে, আলেম ওলামাদের নির্যাতন করেছে, আমাদের দেশটাকে নির্ভরশীল বানিয়েছিল, আমাদের দেশটাকে গোলাম বানিয়েছিল। অতএব গত 15 বছরে আমাদের ব্যর্থতার সব কিছুর মূলে ছিল ভারত। এখন আসিফ মাহমুদ বলেছেন, এবং আমরা বাস্তবে এটা দেখতে পাচ্ছি, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। এটা আমি মনে করি ঐতিহাসিক। গত 15 বছরের মধ্যে সবচেয়ে বড় সুখবর এটাই যে ভারতের সাথে আমরা এখন নতজানু নই, ভারতের কথায় আমরা চলি না। অতএব ভারত চাইলেই কাউকে হত্যা করবে, বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে, চাইলেই একটা ভোটার বিল নির্বাচনের ব্যবস্থা করে দিবে, এর সাথে হসপিটালে ভর্তি করিয়ে নির্বাচনে আনবে, ভারত থেকে উড়ে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বা অমুক তমুক, সেই যুগান নেই। অতএব আমরা স্বাধীন। তা আমার মনে হয় যে আমরা আবার বাড়িয়ে না বলি, গত 15 বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাংলাদেশ ভারতের কাছ থেকে নতজানু নীতি থেকে বের হয়ে আসতে পেরেছে, সমান মর্যাদা নিয়ে চলতে শিখেছে, এবং ভারতও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা গলে যাচ্ছে, সঠিক লাইনে আসছে। আমরা সত্যিকার অর্থে আমাদের ভাবতে ভালো লাগছে আমরা স্বাধীন। ভারত আমাদেরকে কি অবস্থা করে ফেলেছিল, কিন্তু না, এখন আমরা আত্মমর্যাদা নিয়ে সামনে এসেছি, নতজানু নীতি থেকে আমরা সরে এসেছি, আমরা স্বাধীন। ভাবতেই ভালো লাগে যে আমরা স্বাধীন, এতদিন আমরা পরাধীন ছিলাম। এর জন্যই 5 আগস্টকে আমি বলি দ্বিতীয় স্বাধীনতা। ভারতের দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার বাংলাদেশে আনার অনুরোধ করেছেন, এবং যেই সময় ভারতের পররাষ্ট্র সচিব এসেছে ওই সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা প্রতিনিধি দল এসেছে, সয়াবিন তেল ব্রাজিল থেকে বিভিন্ন দেশ থেকে আনছেন, বাংলাদেশের ভেতর থেকে ফাইবার অপটিক কেবল নিতে দিচ্ছেন না, চাইছে দিয়ে দিব তা না, এবং বাংলাদেশের ভিতর থেকে ইচ্ছামতো ট্রানজিট ব্যবহার করবে, রেল লাইন করবে, মুক্ত থেমে গেছে। তো নানান দিক থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন আর নতজানু নেই, বাংলাদেশ এখন স্বাধীন, সার্বভৌম। ভারত আমাদের বন্ধু, প্রভু নয়। আমরা কারোর মাধ্যমে শাসিত হব না, আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। তরুণরাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশ, লেটস সেলিব্রেট স্বাধীন বাংলাদেশ, উদযাপন করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না, এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাইবে এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটারও একটু মাশাআল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে
পালাবো না। যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর ক্ষমতায় আছি 5 বছর, আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে, সো আমাদের এই মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। বন্ধুরা, মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র যার হাতে রয়েছে সেই দেশটি হলো পাকিস্তান। তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না, বরঞ্চ দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে চলেছে অতি শীঘ্রই। বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করবে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালে ফ্রান্স থেকে 2 স্কোয়াড্রন অর্থাৎ 32টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছিল, যার মধ্যে 1 স্কোয়াড্রন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াড্রন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে। অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 3। তবে 2020 সালে ভারত রাফেল যুদ্ধবিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বিমান বাহিনী, কারণ পাকিস্তানের F-16 শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল। পাকিস্তানের হাতে থাকা F-16 এর মিসাইল রেঞ্জ মাত্র 105 কিলোমিটার, এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য। বিপরীতে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ 200 কিলোমিটার, যেটাকে বলা যায় F-16 এর চেয়ে দ্বিগুণ। সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত 36টি J-10C ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমান বাহিনী, যার রেঞ্জ 220 কিলোমিটার, অর্থাৎ এটি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের চেয়েও বেশি রেঞ্জের। অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ। তবে অবাক করা বিষয় হলো ইতিমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা ইতিমধ্যেই চীনে J-10C 5ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে। আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার। কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ। ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই রাফেল যুদ্ধবিমান, যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে। ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা, কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসেবে দেখে চীন। কারণ চীন নিজ দেশেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম। মূলত চীন 2008 সাল থেকেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে। চীন সর্বপ্রথম 2012 সালে তাদের তৈরি J-20 স্টিলথ ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে। আর J-20 যুদ্ধবিমানই চীনের তৈরি প্রথম স্টিলথ ফাইটার জেট, আর যেটার প্রথম প্রোডাকশন শুরু হয় 2009 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে 300টির মতো এই ধরনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই। ভারতের হাতে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে এগুলোকে মোকাবেলা করা যায়। এরপর চীন J-31 এর গবেষণা শুরু করে, যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয়। আর বর্তমানে এই J-31 যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে প্রায় 72টির মতো এই ধরনের স্টিলথ ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছে, যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে। পাকিস্তান 5ম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে, ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত। চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান সাংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এই যুদ্ধবিমানটি তৈরি করেছে, আর এটি হতে চলেছে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য। আর 5ম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে। আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ। বন্ধুরা, চীনের তৈরি এই J-31 যুদ্ধবিমানটি কিন্তু বিশেষভাবে স্টেলথ প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং এর টপ স্পিড কিন্তু 2200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হলো 3000 কিলোমিটার। অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি, প্রায় 1000 কিলোমিটার, যেখানে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র 200 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান এই ধরনের কয়েকটি স্টিলথ ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমান বাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে। তাই পাকিস্তান খুবই দ্রুত চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি পেতে চলেছে। এবং আরেকটি সূত্র মতে জানা গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমান উৎপাদন করবে পাকিস্তানি কারখানায়। অর্থাৎ এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে কিন্তু পাকিস্তানে তৈরি হবে, ফলে তখন আরও বেশি চাপে থাকবে ভারত। অন্যদিকে পাকিস্তানের এইসব স্টিলথ ফাইটার জেট মোকাবেলায় ভারতে কিন্তু বসে নেই। ভারত মাত্র $2 বিলিয়ন দিয়ে 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে। যদিও ভারত যুদ্ধবিমান তৈরি করতে কতটা সক্ষম হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ভারত সাধারণ কোনো ফাইটার জেটও তৈরি করতে পারে না, সেখানে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করবে ভারত, এটা শুনতে কেমন যেন হাস্যকর লাগে।
ভারতের তৈরি যুদ্ধবিমান হলো হাল তেজাস, যেটা আসলে কোনো কাজেরই যুদ্ধবিমান নয়। পৃথিবীর কোনো দেশ এই যুদ্ধবিমানটি ক্রয়ের প্রতি আগ্রহ দেখায়নি, এমনকি মাঝে মধ্যে ক্র্যাশ করে এই যুদ্ধবিমানটি। তাই ভারতের তৈরি এই যুদ্ধবিমানটিকে উড়ন্ত কফিন বললেও ভুল হবে না। যেখানে ভারত একটি সাধারণ যুদ্ধবিমানই তৈরি করতে পারে না, সেখানে ভারত কিভাবে মাত্র $2 বিলিয়ন ইনভেস্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেটাই ভাববার বিষয়। যদিও ভারত পারতেও পারে, কারণ ভারতের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরু, আর সেসব গরুর গোবর খেয়ে কিন্তু ভারত দিনরাত প্রচেষ্টা করছে নতুন কিছু তৈরি করার। ভারতীয়রা প্রতিদিন বেশি বেশি মদ্যপান করে এবং মাঠে ঘাটে হেগে ব্যাপক জ্ঞান অর্জন করেছে, যেগুলোর দ্বারা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে হয়তো। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আর এই যুদ্ধবিমানটি তৈরি করারই চেষ্টা করছে কিন্তু ভারত। যদিও এর ডিজাইনে বেশ কিছু ভুল রয়েছে, তারপরও ভারত চেষ্টা করে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার। যদিও এই যুদ্ধবিমানটির সকল পার্টস বিদেশ থেকে আমদানি করা হবে, শুধু বডি ডিজাইন করবে কিন্তু ভারত সরকার। তবে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটি ঝুলে রয়েছে, এখনও এর অগ্রগতি কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভারত নিজ দেশে কোনো রকম যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয়। যেখানে ভারতের তৈরি হাল তেজা যুদ্ধবিমানের অবস্থা নাজেহাল, সে বিমানটির ডিজাইন থেকে শুরু করে কোনো কিছুই সঠিকভাবে করতে পারেনি ভারতীয় বিমান বাহিনী। এমনকি ভারত নিজ দেশে কোনো রকম বিমানের ইঞ্জিন তৈরি করতেও সক্ষম নয়। এমনকি বিমানে যে মিসাইলগুলো ব্যবহার করা হয় তার কোনোটাই ভারত কিন্তু তৈরি করে না। এমনকি এই যুদ্ধবিমানে যেসব রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর কোনো কিছুই ভারত তৈরি করে না। এমনকি এই যুদ্ধবিমানটির সমস্ত কিছু বিদেশ থেকে আমদানি করবে, শুধু বিদেশ থেকে নিয়ে এসে দেশে সেট করবে, এবং এই যুদ্ধবিমানের শুধু বডি ডিজাইন করবে ভারত। তারপরও বছরের পর বছর সময় লেগে যাচ্ছে ভারতের। তবে সে বিষয় না যাই, এবার মূল বিষয়ে আসি। পাকিস্তান কিন্তু যুদ্ধবিমান তৈরিতে বেশ এগিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হচ্ছে, এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তানের কাছ থেকে 40টি জেএফ থান্ডার যুদ্ধবিমান অর্ডার করেছে। প্রথম ধাপে হয়তো 16টির মতো যুদ্ধবিমান হাতে পেতে পারে বাংলাদেশ। ইলিয়াস তো এপিসোড বানায় পুচ্ছে আগুন জ্বালায় দিছে, পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাছে যাচ্ছে, ওর কাছে দৌড়াইতেছে। ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগায় আসছে, কিন্তু বাঁচাইতে পারবেন কি? আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে? আমি মাসখানেক আগে এই এপিসোডটা করেছিলাম, এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে। আবার বিষয়টা একটু বুঝে দেখি, এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি। আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে ঝগড়াঝাটি নাই। আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে। উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে। আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই। বাঙ্গু এলিটেরা যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না, অনেকে হাইপোথিসিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি বা ইলিয়াসের, সেটা হয় নাই, তাই চেতিছে। হ্যাঁ, আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা। যাই হোক, যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে, তখন তার করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না। তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায়। রাজনীতিতে অতীত একটা রেফারেন্স, কোনো জাস্টিফিকেশন না। এই ভুলটা সবাই করে জন্যই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে। আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত হইয়া পড়ে। দেখেন কি লিখিছে, পড়ম, প্রিয় বঙ্গবন্ধু, নাটক কম করো প্রিয়, আপনি আমাদের স্বাধীনতার জন্ম করে বাবা, জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, শুভেচ্ছা আর ভালোবাসা নিন। শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই, এটা লয় হসিকারবি। আল্লাহ আপনাকে শান্তি দিন, ভালো রাখুন। এই আসিফ নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে? 1975-এর ফ্যাসিস্ট মুজিবকে 1971-এর মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না, তার রাজনীতির ধারণা শিশুর সমান। সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে না তো। গণ আদালতের আসিফ নজরুল আর গত 15 বছরের আসিফ নজরুল কি এক? 5ই আগস্টের আগের আসিফ নজরুল আর 5ই আগস্টের পরের আসিফ নজরুল কি এক না তো। তার কথা বাদ দেন, 2013-র গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক না তো। আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সবসময় নির্মাণ করতে হবে, এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ। আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো। এখন আসেন দেখি আসিফ নজরুল কেন লক্ষ্য হইল। দেখেন 5 তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই, পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন, ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে। পলিটিক্যাল পার্টির সবকিছু ঠিক করেছে, এটা আসিফ নজরুলের নিজের কথা, তাই না? তারপরে তারা বঙ্গভবনে গেল, পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলের কোর্টে দিয়ে সরে গেল পলিটিক্যাল পার্টিগুলো। এরপরে খেললো কে? পুরাটা সময় খেললো কে? আসিফ নজরুল একা। কোন ক্যাপাসিটিতে গেল সে? ছাত্রদের দলের লোক সে না, কারণ ছাত্ররা ছিল। রাজনৈতিক দলের লোক না, সেও না। সে প্রতিনিধিত্ব করলো কার? প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্সে, সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো। তার ম্যান্ডেট কি? তার ম্যান্ডেট হচ্ছে তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে সে গেছে। সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে, এই যে বাইরে যারা স্টেক হোল্ডার না, করে নাই। রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক হোল্ডার নাকি? 18 তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপাচাপি করা হয়েছে, বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন, এখন আপনারা কর্মসূচি দেন না, আমরা নৈতিক সমর্থন দেবো, আমরা সরাসরি যাবো না, বলেনি দলগুলা? বলছে না? এখন আওয়াজ দিলেই হবে নাকি? আমরা ভুলে গেছি? সব রেকর্ড আছে। এখন বিরাট বড় স্টেক হোল্ডার হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো, পাংখা গজাইছে, তাই না? দেখেন মির্জা ফখরুল 25 জুলাই কি বলিছে, দেখেন
হাইলাইট করে দেখান এডিটর সাহেব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে। মিথ্যা অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ। মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ, তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি। বিএনপির নেতাকর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে, মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই, আপনার নেতা এটা বলছে। এখন আওয়াজ দিলে হবে? আওয়াজ দেন এখন না। দেশটা কি রাজনৈতিক দলের বাপের? দেশটা কারো বাপের না। এই স্লোগান আসছে এই আন্দোলনের সময়, এই বিপ্লবের সময়। রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল, তার সাথে সে কথা বলে নাই, এইটা তার প্রথম মিস্টেক। তাছাড়া সে যে ওইখানে গেছে, সে যদি আমাদের সাথে কথা বলতো, রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারতো না বিপ্লবী সরকার না করলে, তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে? কোন কামলাটা সে খাটতে গেছিল? রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল? তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই। তাহলে কি করতে গেছে ওখানে? উপদেষ্টাদেরকে সিলেক্ট করছে, বলে আমি করি নাই। আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল, তাহলে কোন আক্কেলে আপনি নিজে উপদেষ্টা হন? আপনি একটা পার্ট অফ প্রসেস, সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হতে পারেন না। এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পদটা বাগানোর জন্য, আপনি তো লোভী মানুষ। শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর পার্ট টাইম খ্যাপ মারতেন, সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায়, আর কইলাম না। আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাতছাড়া করার কাজে পৌরোহিত্য করার, পুরোহিতগিরি করেছেন। আসিফ বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি। কি আর কমু আসিফ, তাই তো পাওয়ার কথা, তাই না? তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওইখানে তো ইলিয়াস থাকে না, পিনাকিও থাকে না। পিনাকি আর ইলিয়াসকে দেশছাড়া করছে হাসিনা, তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না। আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা, তাই সে দেশে থাকতে পারছে। আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিচ্ছে। তাহলে জেলে যাইতে হয় নাই, দেশ ছাড়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে, ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে, কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে, আইন পেশায় থাকে, শিক্ষকতা পেশায় থাকে, সে সুবিধা পাইছে। তো আসিফ তুমি যে কইলা যে পাশে পাইছি, তো ফারুকের পাশে পাইছিলা তুমি, পাও নাই তো। ওয়াহিদুদ্দিন মাহমুদের পাশে পাইছিলা, পাও নাই তো। সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা, পাও নাই তো। এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা, পাও নাই তো। তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন? ক্ষমতায় পাশে, তোমার পাশে তো উপদেষ্টা হয়ে ক্যাবিনেটে বসে, তাই না? পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে? ইলিয়াস পাশে ছিল না, আমরা পাশে ছিলাম না। ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াইয়ে পাশে ছিল না? তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটোয়ারার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে, কাছে আসার গল্প আছে, সেই গল্পটা ইলিয়াস বলছে। ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায়। কি সেটা? যা সবাই লুকাইতে চায়। এই যে বাকশাল, এটা কি খালি আওয়ামী লীগ? তা তো না। সিপিবি, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর সব কিছু ইনক্লুডেড। এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে। এইটাই হইতেছে বাকশালী বয়ান। বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ওর ডাক নাম হইতেছে বাকশাল। আর গত 15 বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে, সেটা হইতেছে নয়া বাকশাল 2.0। এই জন্যই প্রথম আলোতে বাশারের পতন হয়, হাসিনার বিদায় হয়। হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো, এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে। এই উত্থান রহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না, পলায়ন হয় না, হয় বিদায়। এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল, আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট। তার সাথে প্রথম আলো সখ্য, প্রথম আলো পার্টনারশিপ, এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ। এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো। এই নয়া বাকশালের সিস্টেমটা টিকে ছিল, বা বলা ভালো এখনো টিকে আছে। এই যে সিপিবি, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এগুলোর উপরে ভর দিয়া, এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিশ হয়ে যায় নাই। এটা সবসময় থাইকা যাবে। এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স। এরাই বলে আমরা উপদেষ্টা বানাই। এই যে ডেইলি স্টারের সাংবাদিক বলছিল না, আমার উল্লেখ কইরা উপদেষ্টা বানাই। এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটায়, মির্জা ফখরুল ঝেপে পড়ে, আর মাহমুদুর রহমান মান্না কয় এটা নাকি ফেজলামি, মানে গরু জবাই করা ফেজলামি। মানা ভাই 1971 তো দামরা ছিলেন, 68 সালে তো চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, 3rd ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সে। গর্ত করেছিলেন কোনটি? মুক্তিযুদ্ধে তো যান নাই। আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে? 68 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 1980 সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন। 12 বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘষ্টানো কি ফাজলামি না মান্না ভাই? হ্যাঁ, আমাদেরকে ফাজলামির কথা বলেন, সাবধান কইরা দিলাম। প্রথম আলোত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রেখেছিল যে পৌরুষ জায়গায় উঠেছিল? হ্যাঁ, এখন তো নিত্যদিন বাম্বু খাবেন, বাম্বু। যাই হোক, আলাপে আসি। এই যে কালচারাল বাকশালী বয়ানগুলাই পলিটিক্যাল বাকশালরে তৈরি করছে এরা মিলা, এবং এর সাপোর্টে বড় হয়েছে, একটা আর একটারে পরিস্পুষ্ট করছে এবং করতেছে। যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি, যদি না কালচারালি বাকশালী বয়ানটাকে বাতিল করা না যায়, পরাজিত করা না যায়। এই জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম। দুই জায়গায়, এক জায়গায় জামিল রে বসাইলো, আরেক জায়গায় ফারুকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরির দিল আসিফ নজরুল। আমি একটা সলিড এক্সাম্পল দিই। আসিফ নজরুল কি মুজিবের 72 থেকে 75 ক্রিটিক করতে পারবে? না, পারবে না। এই বাকশালী বয়ান তৈরির যে স্তম্ভগুলা,
সেই স্তম্ভগুলোর একটার পার্ট আসিফ নজরুল। আর বাকশাল তো ভারতের ড্রিম সাইট নাকি, সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে। আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে নাকি, অন্য কারো পারপাস সার্ভ করছে। ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য যে বাকশাল, সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো, সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল। কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না। মানে ভারতের ইন্টারনেটের নানা লেয়ারে কাজ করে, এটা তো মিথ্যা না, গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে। প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না। এইটা সে ওই ছবিটা দেখেন না, দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে, কি ব্যান এটা কি তালাকনামা সাইন করিচ্ছে মতিউর রহমান? বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে? আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে, তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না। কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না, দেওয়া উচিত না। 47-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছিল? ক্ষমতাসীনদের জন্য, মুসলিম লীগের জন্য। 71-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছে? আওয়ামী লীগের জন্য হয়েছে, জাসদের জন্য হয় নাই তো। 2024-এর অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য। এই জন্য উপদেষ্টাদের ধরি। আমরা খুব বেশি সমালোচনা করি না, নেহাত মায়া করি, করতে পারতাম, মেলা সমালোচনা করতে পারতাম, মেলা নিউজ আসে, মেলা খবর আসে, কিছু বলি না। খুব নির্মম সমালোচনা করতে পারতাম, এমনকি প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারতাম, উঠতে বসতে। করি না। দেখাবো একটা স্যাম্পল, দেখাবো, স্যাম্পল দিয়ে দেখাই। এই যে প্রফেসর ইউনূস 17 নভেম্বর বলছে এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। ঠিক তার 2 দিন পরে অর্থ উপদেষ্টা কি কইছে দেখেন, কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। মানে 2 দিন আগে প্রফেসর ইউনূস কি বলিছে সেটা বুড়ে গেছে ভুলে। কার কথা ঠিক তাইলে? প্রফেসর ইউনূসের নাকি অর্থ উপদেষ্টা? প্রফেসর ইউনূসের বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে, তাই না? তার মানে প্রফেসর ইউনূস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা, অথবা অর্থ উপদেষ্টা শুনেইনি প্রফেসর ইউনূস কি বলছে। এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনা টেলিফোন ফাঁস হইতো, এখন জমায়েতে বক্তৃতা দিচ্ছে। আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে। পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাফট করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে, 17 পৃষ্ঠার চিঠি, কিচ্ছু করে নাই। কাজ তো করে দিছি, ধরে ধরে কি কি লিখতে হবে। মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বিলা, আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত। আপনাদের আশেপাশে বুক ফলে আওয়ামী লীগারদের ঘুরতে দেখতেছেন না? এই যে আয়না ঘর হয়েছে, বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না, ইকোনমিস্টে নিউজ হয়েছে, আমাদের আয়না ঘরের নিউজ কোথায়? সেজন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই, দেখেছেন? তাহলে এটা কে করবে? যারা ক্ষমতা আছে তারাই তো। এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে। সবাই আসিফ নজরুলের পিস বাতাইতে চলে এসছে দল বেন্দা, ইলিয়াসরে ধরো, এখন ইলিয়াসরে ধরো, কথা কিছু কওয়া যাবে না। আসিফ নজরুলের ক্ষমতা সবসময় প্রশ্নের মুখে থাকবে, সমালোচনা হবে, কঠোর নির্মম সমালোচনা হবে, সেটাই সভ্য দুনিয়ার নিয়ম। প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না। আসিফ নজরুল মিটিংয়ে যাইয়া কয়েকদিন আগে কইছে কারে যেন জাতির পিতা ঘোষণা দিতে হবে। হঠাৎ করে মনির বললো কি, একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না, বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে না দেওয়া পর্যন্ত থামবে না, মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত থামবে না, অথবা তারে জাতির পিতা বানায় দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতির পিতা মানে নতুন জাতির পিতা। হ্যাঁ, আসিফ নজরুল মুখ সামলে কথা বলবেন। আবার কইছে কারে উদ্দেশ্য কইরা, কোটা সংস্কার আন্দোলনকে কে যেন কইছিল আতাতের আন্দোলন। কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না, কেন শহীদ মিনারে আমরা শপথ নিলাম না, কেন সাংবিধানিক পথে গেলাম। ফর গড সেক আপনাদেরকে কিছু রিমাইন্ড করাই দিই, তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন, সাধারণ আন্দোলন, বলেছিল না? বলেছিল। সবাই হাততালি দিচ্ছে, হাসাহাসি করিচ্ছে, দেখেছেন? আমি খুঁজতে লাগলাম কে কইছে, কারে কারে আসিফ নজরুল কইলো, খুঁজে খুঁজে পাইলাম খালিদ মহিউদ্দিনের সাথে টক শো। শুনেন, এখন আওয়ামী লীগ যে এরকম সরকার 15 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে, তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের। তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায়, কেন করবে? মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায়? আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল, আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে। তো এটা কইরে আসলে সরকার কি মানে অর্জন করবে? সরকার যদি চায়, আমরা যেরকম মেকানিজমের কথা শুনি, সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে, মানে নানা রকম মেকানিজম করে। না, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে, সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না, সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোনো কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী। ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু একটা বাণিজ্যও তো আছে, দেশে আছে না? তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে, এটা তো সরকারের মধ্যে আছে, ঠিক না? 62,000 ভুয়া মুক্তিযুদ্ধ আছে, এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না? সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায়, মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু, আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন, সেই জন্য মানে হয়তো উনি অন্য কোনোভাবে, মানে উনি অসন্তুষ্ট না, এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পারসু না করে, হতে পারে। আর 3 নাম্বার হচ্ছে আপনি যেটা বলেন সরকার এনে কি করবে, আমার কাছে মনে হয় কি, ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না, এমনি ধারণা, যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে, এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল। এখন পুরা যুব সমাজের মনোযোগ তো অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে, বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু, এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে। এখন আমাদের সরকারগুলোর মধ্যে স্বচ্ছতা নাই। আসিফ নজরুল সেম সাইড হয়ে গেল না? আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুলেন না, মেহরবানি কইরা। যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না, একেবারে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরবো। বাঙ্গু এলিট আপনাদের সাথে থাকতে পারে,
কিন্তু আপামর সাধারণ মানুষ, সব হারানো মানুষ, দরিদ্র মানুষ, এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে। পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে। যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হাঙ্গের পিছে লাগবেন না, হ্যাঁ বরাবর করিয়া দেব। কিন্তু যাই হোক, আমি অনেকদিন শহীদদের গল্প বলি না, আজ এক শহীদের গল্প বলবো। জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল। তিনি পানি খাওয়ালেন ঠিকই, কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে। রাখির 2 বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবনযাপন করছেন। নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে, রাখি আহাজারি করছিলেন। তার কথাগুলো শোনেন। রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবেন আসিফ নজরুল? আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে? কে নেবে 2 বছরের সন্তানের দায়িত্ব? রাখির গল্প কোথাও ছাপা হয়নি। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু সান্ত্বনা দিতে, একটু কথা বলতে? আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি, সাহায্য করি সাধ্যমতো, পুনর্বাসনের চেষ্টা করি, আহতদের সাথে কথা বলি, তাদের চিকিৎসার চেষ্টা করি, এমনকি দেশের বাইরে নিয়ে যেয়ে। রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব, নিজে করব। যদি না পারি ভিক্ষা করব, আপনাদের কাছে চাইব। যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব। রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাবো না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে। আমরা নাকি 2 পয়সার ইউটিউবার, ভিউ বেচে খাই। আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি। আমাদের এই লড়াইয়ে, এই আন্দোলনে কোনো ভূমিকাই নাকি নাই। আমরা তেজপাতা, হরিদাস পাল, সবই হয়তো ঠিক, তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত, সেই সমাজের নিচতলার মানুষের একজন, যাদের মুখে হাসি নাই, চোখের কান্নাও গেছে শুকিয়ে, যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না, যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না। আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে, আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।